আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। কয়েকটা বই দেখাই তোমাদের। দেখা যাচ্ছে অগ্নিবীণা। এটা কিসের বই? কাব্যগ্রন্থ, অর্থাৎ কবিতা। কৃষ্ণকান্তের উইল, এটা একটা উপন্যাস, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা উপন্যাস। এটা হচ্ছে প্রবন্ধ। কার? প্রমোদ চৌধুরী। তোমরা পড়েছো না বই পড়া প্রবন্ধ? আর এটা হচ্ছে গল্পগুচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুরের। এই যে এতগুলো বই দেখালাম, গল্প, প্রবন্ধ, উপন্যাস, কবিতা। এবার একটা প্রশ্ন করি, সাহিত্যের কোন শাখা আছে যেটা আসলে পড়ার জিনিস না, দেখার জিনিস? যেমন আমরা কবিতা পড়ি, উপন্যাস পড়ি, তারপর প্রবন্ধ পড়ি, গল্প পড়ি। সাহিত্যের কোন শাখা আছে যেটা আসলে পড়ার জিনিস না, যেটা হচ্ছে দেখার বিষয়? সেটা কি? হ্যাঁ, নিশ্চয়ই ধরতে পেরেছো, সেটা হচ্ছে নাটক। নাটক মূলত কি? দেখার জিনিস। তোমরা পড়েছো, তোমাদের বইপিন নাটক নিশ্চয়ই পড়েছো তোমাদের সহপাঠের, তাই না? তাহলে আজকে আমরা বইপিন নাটকটা সম্পর্কে আলোচনা করি, ঠিক আছে? কে লিখেছে? সৈয়দ ওয়ালিউল্লাহ। সৈয়দ ওয়ালিউল্লাহ সম্পর্কে একটু জানি। ওনার জন্ম 1920 সালে, অবশ্য কেউ কেউ বলে 22 সালে, ঠিক আছে? 20 না 22 এটা নিয়ে একটু দ্বন্দ্ব আছে। চট্টগ্রামে ষোলো শহরে। ওনার বাবা একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ছিলেন এবং উনি দেশের বিভিন্ন জায়গায় ওনার বদলি হতো এবং উনি ওনার সাথে সৈয়দ ওয়ালিউল্লাহ বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় ঘুরেছেন, থেকেছেন এবং বিভিন্ন মানুষের সাথে মেলামেশা করেছেন, অনেক বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে মেলামেশা করেছেন। তো সেই জিনিসগুলো ওনার সাহিত্যকর্মের মধ্যে আমরা দেখি যে মানুষের আচার ব্যবহার মনস্তত্ত্ব এগুলো যে উনি খুব কাছ থেকে লক্ষ্য করেছেন, এটা আমরা ওনার সাহিত্যকর্মের মধ্যে দেখি। আচ্ছা, ওনার সাহিত্যকর্ম কিন্তু খুব বেশি না, হ্যাঁ, কম, তবে যেগুলো লিখেছেন সেগুলো বেশ বিখ্যাত এবং অনেক পুরস্কারও পেয়েছেন উনি। লাল সালু, নিশ্চয়ই নাম শুনেছো লাল সালু। হ্যাঁ, লাল সালু উপন্যাস, এটা সৈয়দ ওয়ালিউল্লাহ ছবি। উপন্যাস মূলত তিনটা ওনার, হ্যাঁ, লাল সালু, কাঁদো নদী কাঁদো আর চাঁদের অমাবস্যা, এই তিনটা। নাটক আছে বহিপীর, তারপর আছে সুরঙ্গ, হ্যাঁ, এছাড়া আছে গল্পগ্রন্থ আছে নয়নচারা। নয়নচারা ওনার প্রথম বই, দুই তীরে অন্যান্য গল্প, এইগুলি। আরেকটা নাটক আছে মনে হয়, নাটকটার নাম এখন মনে পড়ছে না, তোমরা দেখে নিও, তোমাদের বইতে সবগুলো লেখা আছে ওনার জীবন। আচ্ছা, উনি পেশা কি ছিল না, পেশা সাংবাদিকতা ছিল। এছাড়া উনি বিদেশে পাকিস্তান দূতাবাসে কাজ করতেন। এছাড়া উনি রেডিওতেও কিছুদিন কাজ করেছেন। হ্যাঁ, উনি মৃত্যুবরণ করেন প্যারিসে। হ্যাঁ, প্যারিসে তখন ওখানে চাকরি করতেন এবং উনি 1971 সালে মৃত্যুবরণ করেছেন। 1971 সালেই আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল, এটা সবাই জানো, এবং উনি প্যারিসে বসবাস করে মুক্তিযুদ্ধের পক্ষে বিদেশে অবস্থান করে অনেক কাজ করেছিলেন। তো সংক্ষেপে এটা হচ্ছে ওনার জীবনী, আর ভালোভাবে বইতে দেখে নিও, ঠিক আছে? যে কোনো সাহিত্যকর্মে, সাহিত্য যদি তোমরা পড়ো, উপন্যাস, গল্প,
হ্যাঁ, সাহিত্যিকের জীবনী বা সময়কালটা একটু জানা থাকলে ভালো, ঠিক আছে? কারণ সাহিত্যিকই তো সাহিত্যটা রচনা করছেন, তাই না? তো ওনার জীবনের ছাপটা কিন্তু সাহিত্যকর্মের উপরে পড়ে। যেমন বললাম যে ওনার বাবার যেহেতু দেশের বিভিন্ন জেলায় বদলি হতো, ঠিক আছে, তো বিভিন্ন মানুষের সংস্পর্শে এসছেন উনি, বিভিন্ন শ্রেণীর মানুষের, ঠিক আছে? তাহলে আসো আমরা আজকে নাটকে চলে যাই, ঠিক আছে? নাটকটা নিশ্চয়ই তোমরা পড়েছো, যদিও নাটক দেখার জিনিস, কিন্তু তোমাদের তো পড়ার জন্য দেওয়া হয়েছে, তাই না? তোমরা নাটকটা অবশ্যই পড়বে, না পড়লে আজকে ক্লাসের অনেক কিছুই বুঝবে, ঠিক আছে? প্রথমে তো পুরোটা পড়তে হবে, তাই না? আচ্ছা, নাটকটা তো অনেক সুন্দর, মজার একটা নাটক। পীর নিয়ে, এটা তো আমরা সবাই বুঝতে পারছি না পড়লেও, যেহেতু না কি বহি পীর। লাল সালু উপন্যাসও একটা পীরকে নিয়ে, আর বই পীর নাটকটা পীরকে নিয়ে, নামটা দেখেই বোঝা যাচ্ছে বহি পীর। পরীক্ষায় অনেক সময় প্রশ্ন আসে ওনার নাম বহি পীর কেন? বহি পীর, বহি মানে কি জানো? বহি মানে হচ্ছে বই, হ্যাঁ? তো উনি বইয়ের ভাষায় কথা বলেন। বইয়ের ভাষায় কথা বলেন মানে যখনকার নাটক, তখন বইয়ের ভাষায় কথা বলা মানে হচ্ছে কি ছিল বইয়ের ভাষা? সাধু ভাষা। উনি সাধু ভাষায় কথা বলেন, ঠিক আছে? সেজন্য ওনার নাম হচ্ছে বহিপীর। মানুষে ওনাকে বহিপীর ডাকতে ডাকতে ওনার নাম হয়ে গেছে বহিপীর। কারণ উনি বিভিন্ন জায়গায় যান, ঠিক আছে? বিভিন্ন মানুষের সাথে ওনাকে কথা বলতে হয়, তো এক এক অঞ্চলে তো এক এক রকম ভাষা। উনি এত ভাষা না শিখে উনি বলেছেন আমি বইয়ের ভাষায় সবার সাথে কথা বলবো। আচ্ছা, এটা প্রায় সময় পরীক্ষায় প্রশ্ন আসে, বহিপীরের নাম বহিপীর কেন? হ্যাঁ, তারপরে কেউ কেউ ভুল করে, সেই জন্য একটু বললাম। এই যে লাল সালু উপন্যাসে একজন পীর ছিল বললাম, ওনার নাম হচ্ছে মজিদ। মজিদ কিন্তু অনেক কি বলবো, খুবই খারাপ ধরনের চরিত্র দেখিয়েছেন, খুবই স্বার্থক, ভণ্ড পীর। এই বহিপীরও ভণ্ড, তারপরও বহিপীর কিন্তু মজিদের মতো অত খারাপ না, হ্যাঁ? উপন্যাসের, বিশেষ করে উপন্যাসের শেষ দিকে আমরা ওনার মধ্যে বেশ কিছু ভালো দিক দেখতে পাই। তাহলে আসলে প্রথমে আমরা একটু গল্পটা, উপন্যাসের কি গল্প না, উপন্যাসের কাহিনীটা নিয়ে একটু আলোচনা করি, ঠিক আছে? উপন্যাস বলছি, কি কি পড়ছি আমরা আজকে? নাটক। নাটকে 4টা উপাদান: কাহিনী, চরিত্র, সংলাপ, আর হচ্ছে পরিবেশ। তোমাদের প্রায় সময় পরীক্ষায় আসবে যে নাটকের প্রাণ বলা হয় কাকে? হ্যাঁ, নাটকের প্রাণ বলা হয় সংলাপ। নাটকের সংলাপটাই হচ্ছে প্রধান, ঠিক আছে? নাটকের বর্ণনা থাকে না। কাহিনী তো বুঝতে পারছো, সংলাপ যতই থাকুক, কোনো কাহিনী না থাকলে তার নাটক হবে না। কাহিনী তো অবশ্যই থাকতে হবে একটা, আমাদের ভালো লাগবে না কাহিনী না থাকলে। শুধু কথাবার্তা বলছে, এটা কি হবে? চরিত্র তো বুঝতেই পারছো। সংলাপ হচ্ছে এই যে নাটকের চরিত্রগুলো যে কথাবার্তা বলে, সেটা হচ্ছে সংলাপ। আর পরিবেশ হচ্ছে নাটকটা যে অভিনয় করছে, তো ওইটার নাটকটা আসলে কাহিনীটা, হ্যাঁ, কাহিনীটা কোথাকার, ওই জিনিসটা যেটা ফুটিয়ে তোলে সেটা হচ্ছে পরিবেশ। তো মঞ্চের পরিবেশটা কীভাবে সৃষ্টি করে? মঞ্চে অনেকভাবে সৃষ্টি করতে পারে, মঞ্চের পেছনে ছবি দিয়ে অথবা সিনারি দিয়ে করতে পারে, এছাড়া তোমার শব্দ, মিউজিক, আলো, ঠিক আছে? এগুলোর মাধ্যমে একটা পরিবেশ তৈরি করে। তবে পরিবেশ সৃষ্টি ছাড়াও নাটক হতে পারে। হ্যাঁ, কীভাবে হতে পারে? এই যে সংলাপের মাধ্যমে, অভিনয়ের মাধ্যমে কি নাটক হতে পারে। যেমন তোমরা অনেক সময় ক্লাসে কয়েকটা মেয়ে মিলে নাটক করে ফেলো না? অনেক সময় একজন তাহেরা হলো, একজন হাশেম আলী হলো, নাটকের চরিত্রগুলোর কথা বলছি, অনেক সময় নিজেরাই অভিনয় করে ফেলে, তখন কিন্তু পরিবেশ সৃষ্টির প্রয়োজন পড়ে না। তারপর নাটকের প্রধান বিষয়টা হচ্ছে কি? নাটকের প্রাণ একটু আগে বললাম তো, কি? সংলাপ। আচ্ছা, পরিবেশ সৃষ্টি, যেমন তোমাদের বইতে একটু পরিবেশ সৃষ্টির কথা আছে নাটকের প্রথমে, যেটা একটু পরিবেশ তৈরি করে দিয়েছে। হেমন্তের বেলা 9টা, পানির শব্দ, দূরে জাহাজের সিটি ধ্বনি।
তীরে ফেরিওয়ালার হাঁকিডাকি, ভাটিয়ালি গানের অতি ক্ষীণ রেশ ইত্যাদির সমবেত কোলাহলের মধ্যে পর্দা উঠলে দেখা যাবে, কি দেখা যাবে পরে আসে। তাহলে দেখা যাচ্ছে এখানে নাটক একটা, এই নাটকটা হচ্ছে কোথায় বলতো, কোথায়? বজরা। বজরা মানে বড় নৌকা, হ্যাঁ, নৌকার মধ্যেই পুরো নাটকটা। তাহলে অভিনয় যে করবে, অভিনয় কি নৌকার মধ্যে করবে? নৌকার মধ্যে করবে এমন তো কোনো কথা নেই, মঞ্চে তো করবে। তো মঞ্চের মধ্যে এমন একটা পরিবেশ সৃষ্টি করেছে যাতে মনে হয় এটা একটা নৌকা। ঠিক আছে, এই নাটকে আরেকটা জিনিস বলেছে, এখানে নাটকের দুইটা পর্দাটা দুই ভাগে বিভক্ত। ঠিক আছে, দুইটা কামরা, বজরায় দুইটা কামরা। হ্যাঁ, তো যখন এই কামরার কাহিনীগুলো দেখায় তখন ওই কামরার কাহিনী দেখায় না, এমনি মানুষজন আছে এটা দেখায়, আবার যখন এই কাহিনীটা দেখায় তখন এটা দেখায় না। ঠিক আছে, সৈয়দ ওয়ালিউল্লাহ জন্ম কত বলেছিলাম? 1920 অথবা 22 হতে পারে, 1900, মৃত্যু 1981। নাটকের চরিত্রগুলোর কথা মনে আছে? তাহেরা, খোদেজা, হাশেম আলী, হাতেম আলী, বহিপীর, হকিকুল্লাহ, তাই না? আসো আজকে আমরা একটু চরিত্রগুলো নিয়ে আলোচনা করি। ঠিক আছে, এক ক্লাসে আসলে পুরো সম্পূর্ণ নাটক নিয়ে আলোচনা মনে হয় শেষ করা যাবে না। আজকে আসো আমরা চরিত্রগুলো নিয়ে একটু আলোচনা করি। ঠিক আছে, এখানে আছে, তার আগে একটু কাহিনী, কাহিনীটা সংক্ষেপে বলি। তোমরা তো নিশ্চয়ই পড়েছো, কাহিনী জানো। কাহিনীটা কি একবার নাটকে যেভাবে আছে সেভাবে না বলে আমি সংক্ষেপে বলি। ঠিক আছে, কাহিনী হচ্ছে তাহেরা আছে নাটকের প্রধান চরিত্র, প্রধান নারী চরিত্র তাহেরা, তাকে তার বাবা এবং সৎমা একজন বৃদ্ধ পীরের সাথে, এই বহি পীরের সাথে বিয়ে দেয়। ঠিক আছে, কেন বিয়ে দেয়? কারণ তারা ছিল বহি পীরের মুরিদ, পীরকে খুশি করার জন্য তার সাথে বিয়ে দেয়, এবং সেই এই বিয়েতে সে রাজি ছিল না। সে বিয়ে তিনি তার একটা ছোট ভাই, চাচাতো ভাইকে সাথে নিয়ে পালিয়েছে। ঠিক আছে, তো কিন্তু কোথায় যাবে সে জানে না। হ্যাঁ, তো মাঝপথে দেখা গেছে তার চাচাতো ভাইটা কান্নাকাটি শুরু করেছে। এখন আসলে তো সে কোথায় যাবে জানে না, একটা বিপদে পড়ে গেছে। সেই বিপদ তো সেই বিপদে না, ও কান্নাকাটি করছিল, ওর ভাইটা কান্নাকাটি করছিল, যাই হোক। এরকম পরিস্থিতিতে কোনো একটা নদীর কাছে আসার পরে এই হাতেম আলীর পরিবারে খোদেজা, মূলত খোদেজাই দেখেছে তাকে, শুনেছে যে একটা মুসলিম মেয়ে বিপদে পড়েছে। ঠিক আছে, তো তাকে নৌকায় আশ্রয় দেয়, তাদের নৌকায় আশ্রয় দেয়। এখন যার কাছ থেকে বাঁচার জন্য সে পালিয়েছে, সেই বহিপীরও তাহেরাকে খোঁজার জন্য রওনা দেয়। ঘটনাক্রমে সে একই বজরায় উঠে, সেও পানিতে ডুবে যাচ্ছিল, তাকেও উদ্ধার করে একই বজরায় উঠে। ঠিক আছে, বজরা মানে বড় নৌকা, তাদের নৌকায় আর কি। এখন তাহেরা বা বহিপীর কেউ জানে না যে তারা দুইজনই একই নৌকার মধ্যে আছে। ঠিক আছে, তারপর একসময় জানতে পারে, যখন জানতে পারে তাহেরা তো কিছুতেই বহিপীরের সাথে যাবে না। কেন যাবে না? সে তো বহিপীরের কাছ থেকে পালানোর জন্যই তো, সে বহিপীরের কাছ থেকে বাঁচার জন্যই তো পালিয়েছে, বহিপীরের কাছে যাওয়া তো প্রশ্ন ওঠে না। কিন্তু না গেলে আসলে সে কোথায় যাবে, তাই না? আর যাকে বাঁচিয়েছে খোদেজা, আমি এত বিস্তারিতভাবে পরিচয় করে দিচ্ছি না। ঠিক আছে, চরিত্রগুলো নিয়ে, কারণ তোমরা জানো কাহিনীটা। ঠিক আছে, কিন্তু আমি যেভাবে বলি সেভাবে, যদি কেউ না পড়ে থাকো তারা হয়তো নাও বুঝতে পারো। আচ্ছা, তারপর আবার একটু বলি চরিত্র কি, হাতেম আলী। হ্যাঁ, হাতেম আলীর স্ত্রী হচ্ছে খোদেজা, হাতেম আলীর পুত্র হচ্ছে হাশেম বা হাশেম আলী। ঠিক আছে, আর তাহেরা হচ্ছে যে মেয়েটা পালিয়ে তাদের বজ্রায় আশ্রয় নিয়েছে, আর হচ্ছে বৈপরীত্য চিনি। আচ্ছা, এখন
তাহেরা তো কিছুতে যাবে না, প্রয়োজনে সে পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবে, সে কিছুতেই যাবে না। এখন খোদেজা তো একটু সহজ সরল একটা বাঙালি নারী, বা কি বলবো, কুসংস্কারচ্ছন্ন, সাধারণ, খুবই সাধারণ একজন নারী। সে বুঝতে পারছে না যে এটা কি ধরনের কথা, কোথায় যাবে জানে না, সেভাবে পালালো, এটা কি ধরনের মেয়ে। হ্যাঁ, সে যখন বলছে যে তার বৃদ্ধ পীরের সাথে বিয়ে হয়েছে, তো খোদেজা বুঝতে পারছে না। খোদেজা বলছে বিয়ে হচ্ছে তকদিরের ব্যাপার, ঠিক আছে, এক একজনের এক এক রকম বিয়ে হতেই পারে, তার জন্য পালাতে হবে না। এখন কিন্তু তাহেরাকে সাহায্য করতে চেয়েছে হাতেম আলীর ছেলে, কি নাম, হাশেম আলী। হাশেম আলী তার সমস্যাটা বুঝতে পেরেছে, তার কথাটা বুঝতে পারছে। হ্যাঁ, মূলত তাহেরা, হাশেম এগুলো হচ্ছে নতুন যুগের নরনারী। নতুন যুগের মানে কি, আধুনিক যুগের। আধুনিক যুগ বলতে আসলে এটা নাটকটা কোন সময়টাকে দেখাতে চাচ্ছে। নাটকটা পড়ে আমরা যতটুকু বুঝি না, হচ্ছে দেখা যাচ্ছে বিংশ শতাব্দীর প্রথম দিককার, হ্যাঁ, ওই সময়কার আমরা মোটামুটিভাবে বুঝে নিই। কারণ এখানে জমিদারি প্রথার কথা বলছে, দেখতে পাচ্ছি জমিদারি প্রথাটা আস্তে আস্তে বিলুপ্তের দিকে, এখান থেকে আমরা মোটামুটি বুঝতে পারছি। তাহলে এই তাহেরা এবং হাশেম আলী, হ্যাঁ, এরা হচ্ছে আধুনিক নরনারী। তাদের চিন্তা ভাবনাটা হতে যাওয়ার মতো মানুষ আসলে বুঝতে পারে না। হ্যাঁ, আর তাদের মধ্যে পীর ভক্তিটাও নাই। একদিকে খোদেজা তাহেরার কথা বুঝতে পারে না যে বৃদ্ধর সাথে বিয়ে হয়েছে, তো কি হয়েছে, বিয়ে তো ভাগ্যের ব্যাপার, যার সাথে লেখা আছে সে পালাবে কেন, ঠিক আছে। আর আরেকটা জিনিসও বুঝতে পারে না যে পীর তো অনেক, পীরের সাথে বিয়ে হওয়া এটা তো অনেক ভাগ্যের ব্যাপার, সে তো নিজের পায়ে নিজে কুলো দিচ্ছে কেন। কিন্তু আমরা তাহেরা, হাশেম আলী এদের মধ্যে পীর ভক্তি দেখি না কোনো রকম। এরপর আরেকটা চরিত্র যেটা হাতেম আলী। হাতেম আলী সম্পর্কে একটু কিছুক্ষণ ধরে যে আলোচনা করছে, হাতেম আলীর কথা আসে না, কারণ হাতেম আলী এইসব ঘটনার মধ্যে আসলে প্রথম দিকে ছিল না, সে নিজের সংসার নিয়েই ব্যস্ত ছিল। হাতেম আলী কে বলতো? হ্যাঁ, হাশেমের বাবা, খোদেজার স্বামী। তার কি সমস্যা? তার জমিদারি নিলামে ওঠার অবস্থা। হ্যাঁ, সে আসলে তার স্ত্রী পুত্রকে বলেছিল যে সে শহরে চিকিৎসা করাতে আসছে। আসলে সে শহরে চিকিৎসা করানোর জন্য না, সে শহরে আসছিল তার একটা বন্ধুর কাছ থেকে টাকা ধার নেওয়ার জন্য। কিন্তু সে একাই আসতে চেয়েছিল, তার স্ত্রী পুত্র তাকে একা ছাড়েনি। কিন্তু এখানে এসে সে, তার বন্ধুটা তাকে টাকা ধার দেয়নি, সে তার নিজের চিন্তা নিয়েই ব্যস্ত। হ্যাঁ, সে এইসব নিয়ে, তার এসব আসলে একটা মেয়ে আশ্রয় নিয়েছে তুই জানিস, কিন্তু তার ওইটা নিয়ে এত মাথা ব্যথা নেই, বা ওইটা চিন্তা করার তার এত সময় নেই। এখানে যে নাটকের দুইটা কামরা বলেছি, এক কামরায় খোদেজা আর তাহেরা, আর এক কামরায় কে, হাতেম আলী আর বহিপীর। আর হাশেমকে আমরা দেখছি একবার এই কামরায়, একবার এই কামরায় যাচ্ছে। আরেকটা চরিত্র আছে হবিকুল্লাহ। হবিকুল্লাহ তেমন কোনো গুরুত্বপূর্ণ চরিত্র না। হবিকুল্লাহ হচ্ছে বহিপীরের সেবক আর কি, বহিপীরের চাকরটে। তো হাশেম আর তাহেরা মোটামুটি একই মানসিকতার দিক দিয়ে একই। হ্যাঁ, সে কারণে একজন একজনের সমস্যাটা বুঝতে পারে এবং সে অনেক বাঁচাতে চায়, ঠিক আছে। খোদেজা যে তাহেরাকে পছন্দ করে না বা তার প্রতি যে কোনো মায়া নাই তা না, আছে, কিন্তু সে হচ্ছে পুরনো ধ্যান ধারণার মানুষ। সে মনে করছে বহিপুরের সাথে যদি মিল করে দেয় তাতেই তো তাদের সোয়াব হবে, মেয়েটার জন্য ভালো হবে, মানে মেয়েটা যাবে কোথায়। কিন্তু হাশেম তো যে করে হোক তাকে বাঁচাতে চাচ্ছে, বলছে প্রয়োজনে বিয়ে করে হলে বাঁচাবে। এখন এটা নাটকটা পড়ে কেউ কেউ মনে করতে পারে যে তাহেরাকে দেখে হাশেমের প্রথম থেকেই ভালো লাগে, সেই জন্যই সে তাহেরাকে বাঁচাতে চাচ্ছে। আসলে এটা না, সে আসলে তাহেরাকে আসলে সে বাঁচাতে চাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, হাতেম আলীর কথা বলছিলাম। হাতেম আলী নিজের সমস্যা নিয়ে ব্যস্ত ছিল, কিন্তু হাতেম আলীও একসময় এই কাহিনীর মধ্যে যুক্ত হয়ে যায়। কিভাবে যুক্ত হয়ে যায়? বইপিড়ি যুক্ত করে। বইপিড়ি যখন প্রথম দিকে সেও তার সমস্যা সবার কাছে লুকিয়েছে, আমাকে বইপিড়ির কাছেও বলেনি, কিন্তু এক সময় যখন তার বন্ধুর কাছ থেকেও টাকা ধার পায়নি, তখন বইপিড়ির কাছে বলেছে তার সমস্যাটা। কিন্তু একটা জিনিস বুঝতে পারছে, বইপিড়ি কিন্তু তার বুক নিয়েই ব্যস্ত,
ওর সমস্যা শুনছে ঠিক, কিন্তু সে আজকে খালি তার বউকে কীভাবে ফিরে পাবে। ঠিক আছে, একসময় হাতেম আলী একটু বিরক্ত হয়ে গেছে। ঠিক আছে, যে আপনার এক বউ গেলে আরেক বউ পাবে, আমার জমিদারি গেলে তার ফিরে পাবো না। তো ভৈপীর চালাকি করে হাতেম আলীকেও এর মধ্যে যুক্ত করেছে। কীভাবে? হাতেম আলী যেহেতু সমস্যা ছিল, তার টাকার প্রয়োজন ছিল, সে এরকম শর্ত দিয়েছে যে আপনি যদি আমার বউ যদি আমার কাছে ফিরে যায় তাহলে আমি আপনাকে টাকা দিই, আর টাকা পেলেই তো আপনার জমিদারি বাঁচবে। হ্যাঁ, জমিদারি নিলাম ছিল সূর্যাস্ত আইনে। সূর্যাস্ত আইন হচ্ছে 1793 সালে একটা আইন প্রণীত হয়েছিল যে নির্দিষ্ট সময় সূর্যাস্তের আগে খাজনা পরিশোধ না করলে জমিদারি চলে যাবে, নিলাম উঠবে। এখন ভৈপীর প্রথমে যেটা বলেছে, ভৈপীর কিন্তু অনেক চালাক। ভৈপীরের আধ্যাত্মিক শক্তি না থাকতে পারে, কোনো আধ্যাত্মিক শক্তি আমরা দেখিনি, রুহানি শক্তি যেটা হচ্ছে সেটা না হতে থাকতে পারে, কিন্তু ভৈপীরের নিজের বক্তব্যই হচ্ছে তা সে মানুষ চেনে, মানুষকে বুঝতে পারে। হ্যাঁ, তার কিন্তু বুদ্ধি অনেক ভালো। সেই জিনিসটা বুঝেছে যে তাহেরা তার সাথে কিছুতেই যাবে না, যে তাহেরা তার সাথে যাওয়ার চেয়ে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করাটাকে শ্রেয় মনে করেছে। সেই তাহেরাই যদি এরকম প্রস্তাব তার সামনে আসে, সেই গেলে হাতেম আলী জমিদারি ফিরে পাবে। হাতেম আলীর পরিবার এমন পরিবার যে যারা তাকে আশ্রয় দিয়েছে, হ্যাঁ, তার উপরে নির্ভর করছে জমিদারি থাকা না থাকা, তাদের ভবিষ্যৎ, তখন সে সেটা না করতে পারবে না। সেটা কিন্তু ভৈপীর ঠিকই বুঝতে পেরেছে। তো ভৈপীর কিন্তু অনেক চালাক এবং তার ধারণাটা মিথ্যাও হয়নি, তাহেরা কিন্তু যেতে রাজি হয়েছে। তাহলে সমস্যা কি? তাহেরা যেতে রাজি হয়েছে, তাহলে তো পীরের সাথে চলেই গেল, তাই না? কিন্তু শেষে দেখা গেল হাতেম আলী রাজি না। হাতেম আলী আসলে ঘটনাটা বুঝতেও পারছিল না যে ভৈপীরের বউ ভৈপীরের সাথে যাবে, এর সাথে জমিদারি থাকা না থাকা, টাকা দেয়া না দেওয়ার কি সম্পর্ক? কারণ আমি আগে বলেছি উনি নিজের সমস্যা নিয়ে ব্যস্ত ছিলেন। যখন উনি কিছুটা বুঝতে পেরেছেন, তখন ওনার কাছে পুরোপুরি বুঝতে পেরেছেন কিনা তাও জানি না, তারপরে মনে হচ্ছিল যে নিজেকে, উনি বলছিল যে আমার নিজেকে কষাই মনে হচ্ছে। হ্যাঁ, যেন ওনার জমিদারি বাঁচার জন্য এই মেয়েটা যাচ্ছে। তখন উনি বেঁকে পড়ছে, উনি বললো যে লাগবে না আমার জমিদারি, যাক নিলামে যাক, আমি এভাবে টাকা নিতে পারবো না। তাহলে কিন্তু আবার তাহেরা, যে তাহেরা কিছুতেই যাবে না, প্রয়োজন আত্মহত্যা করবে, সেই তাহেরা এখন বলেছে আমি যাবো। ঠিক আছে, এদিকে সবার মধ্যে যখন এই মানবিকতা, তখন দেখা গেছে ভৈপীরের মধ্যেও মানবিকতা জেগে উঠছে। ভৈপীর বলছে আপনাকে টাকা, হাতেম আলী বলছে আপনাকে টাকাটা নিতেই হবে, তাহেরা যাক আর না। ঠিক আছে, আর এর মধ্যে দেখি আমরা যে হাসেম তাহেরাকে নিয়ে চলে যাচ্ছে এবং তাকে খোদা যা বাধা দিতে চেয়েছিল ভৈপীর নিষেধ করে। ভৈপীর বলছে তারা তাদের নিজের জীবনের পথে যাচ্ছে, তাদের যেতে দেন, আসেন আমরা পুরনো যুগের মানুষ, হ্যাঁ, তারা নতুন যুগের মানুষ, তারা নতুন জীবনের দিকে যাক, আসেন আমরা পুরনো যুগের মানুষ, আমরা বসে আলাপ আলোচনা করি কীভাবে আপনার জমিদারি রক্ষা করতে পারেন। তো ভৈপীরের চরিত্রটা আমার কাছে বেশ ভালো লেগেছে। যেহেতু আমি প্রথমে আগে লাল সালু বা সৈয়দ ওয়ালিউল্লাহর কিছু বই পড়েছিলাম, এটা পড়ার আগে ভৈপীর যখন নামটাই শুনেছি আমার কাছে মনে হয়েছিল উনি পীর, এটাকে খুব খারাপভাবে উপস্থাপন করবে এই টাইপের কিছু মনে হয়েছিল, কিন্তু শেষ দেখা গেল না, তার মধ্যে মানবিকতা আছে। ঠিক আছে, সে কিন্তু তাহেরাকে, একটু আগে তো বললাম, সে তাহেরাকে কি বুঝতে পেরেছে। আরেকটা জিনিস সেটাও তো ঠিক, তার বউ চলে গেলে সে তো আরো বিয়ে করতে পারতো, সে তো পীর, তাকে তো তাহেরার বাবা এবং সৎ মা যেভাবে মেয়ে বিয়ে দিয়ে দিয়েছে সেরকম তারা অনেক মুড়িতে দিবে, তার তো দরকার নেই তাহেরাকে বাঁচানোর জন্য তাহেরার পিছনে পিছনে যে জীবনে ঝুঁকি নেয়, তাই না? সে বলছে তাহেরার মধ্যে সে একটা অসাধারণ একটা চরিত্রকে খুঁজে পেয়েছে। ঠিক আছে, যদিও খারাপ কথাও বলছে যে সে যে বাড়ি ছেড়ে পালিয়েছে এই জন্য তার বাবাকেও দোষ দিচ্ছে যে তার মেয়েকে ভালোভাবে শিক্ষা দিতে পারে না। ঠিক আছে, আসলে আমার কাছে মনে হয় যে তার এই বাস্তব জ্ঞান বুদ্ধি এই জোরেই আসলে উনি পীর। ঠিক আছে, ওনার কোনো আধ্যাত্মিক শক্তি বা নুরানি শক্তি, রুহানি শক্তি যেটা বলছে ওটা ছিল না। আচ্ছা, তাহলে চরিত্রগুলো সম্পর্কে মোটামুটি আলোচনা হলো তোমাদের আজকে, তাই না? এরপরে আছে তোমার নাটকের ঐক্য, নাটকের গঠন কৌশল, এগুলোর সাথে আজকের আমরা যে নাটকটা পড়ছি ভৈপীর, এগুলোর সাথে মিল রেখে আগামী আরেকটা ক্লাসে
আলোচনা করব, ঠিক আছে? আর যারা বইপি নাটকটা পড়ো নাই অবশ্যই পড়ে নেবে, না পড়লে আসলে অনেক কথাই বুঝতে পারবে না আজকের কাহিনী, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো।